জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে জিয়া উদ্যানে বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। এছাড়া একটি বৃক্ষরোপণও করেন তিনি। সাভার স্মৃতিসৌধ থেকে ফিরে জিয়া উদ্যানে বাবা মার কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে দুপুর 12:30 থেকে তিনি তার প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। বিকেল 3টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নতুন সরকারের প্রথম নীতি নির্ধারণী বৈঠক। পরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগ নতুন সাজে সজ্জিত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তল্লাশি ও প্রহরায় নিয়োজিত রয়েছেন। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, সচিবালয়ে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দায়িত্ব নিয়ে আর কি তথ্য আছে আপনার হাতে, জানাবেন। ধন্যবাদ মুনা আপনাকে। আসলে আমরা জানি যে আজকেই নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা কিন্তু এই সচিবালয়ে এসছেন এবং তারা সকলেই তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আসলে দায়িত্ব বুঝে নেওয়া বলতে আমরা আজকে সকাল থেকে যে বিষয়টি দেখতে পেয়েছি, প্রধানমন্ত্রী যখন এই সচিবালয়ে প্রবেশ করেন তার পরপরই কিন্তু একে একে প্রবেশ করতে থাকেন মন্ত্রী পরিষদের নতুন সদস্যরা। তারা সকলকেই কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে তারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। আজকে তারা দাপ্তরিক কোনো কাজে অংশগ্রহণ করেননি। তারা কিন্তু সবাই তাদের সকলের সাথে কুশল বিনিময় করে তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আসলে মন্ত্রীদেরকে তারা যারা আসছেন তাদের সাথে কথা বলেছে। তারা সকলে আমাদের একটি বিষয় তিনি জানিয়েছেন যে জুলাই স্পিরিট নিয়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নতুন বাংলাদেশে তারা নতুন করে সব কিছু সাজাতে চান। দেশের অর্থনীতির যে বঙ্গুর অবস্থা ছিল একে তারা উচ্চ আরও অনেক ভালো একটি পর্যায়ে তারা নিয়ে যেতে চান। তারা দেশের তথ্য সম্প্রচার উপদেষ্টা মন্ত্রণালয়ের সাথে মন্ত্রীর সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন তথ্য ক্ষেত্রে যে স্বাধীনতা, আসলে গণমাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা নিশ্চিত করতে চান। তারা তথ্য রোধ করতে চান। তারা এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি পুরো সচিবালয় কিন্তু এখন উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছেন। নতুন মন্ত্রণালয়ের নতুন নতুন মন্ত্রী, যারা নতুন মুখগুলো তারা দেখছেন, তারা সকলেই কিন্তু অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই মন্ত্রণালয়গুলোতে প্রবেশ করেছেন। এখানে আমরা এই মন্ত্রিসভার যে বিষয়টি একটু দেখাতে চাই বা একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই, সেই বিষয়টি হলো এখানে কিন্তু নতুন এবং পুরাতনের সমন্বয়ে একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠিত হয়েছে। এখানে মন্ত্রীদেরকে যেমন যারা রয়েছেন তাদের যেমন অভিজ্ঞতা রয়েছেন, প্রতিমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন তারাও কিন্তু তারা আমাদেরকে বলছেন যে পূর্ববর্তী মন্ত্রীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারাও এই দেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে চান। অর্থাৎ আমি বলতে চাই যে এই সচিবালয় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সচিবালয়ের যদি একটু কর্মসূচি আমি বলি যে আজকেই অল্প কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 3টার সময় মন্ত্রী পরিষদের একটি প্রথম বৈঠকটি সচিবালয়ে হওয়ার কথা রয়েছে। যদিও এখনও আসলে শুরু হয়েছে কিনা আমরা দেখতে পেয়েছি যে মন্ত্রীরা যারা রয়েছেন এই মন্ত্রী পরিষদ সদস্য সকলেই কিন্তু এই প্রধানমন্ত্রীর যে আসলে অফিসটি কক্ষ রয়েছে সেই কক্ষের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেছেন। এরপরেই কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বসবেন এই মন্ত্রণালয়ের সচিবদের সাথে। তিনি তাদের সাথে বৈঠক করে
তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বা আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় কী কী করণীয় সেই বিষয়গুলো নিয়ে হয়তোবা আলোচনা করবেন। এবং মন্ত্রীদের সাথে আলোচনায় সাধারণত আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা প্রাথমিক পর্যায়ে এই মন্ত্রণালয়গুলো যারা কাজ করবেন তারা কিভাবে এই মন্ত্রণালয়গুলোতে কাজ করবেন, কিভাবে মানুষকে সম্পৃক্ত করে দেশকে আরও উন্নয়নের দিকে নিয়ে যেতে পারেন সেই বিষয়গুলো তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। অর্থাৎ আমি বলতে চাই সচিবালয় এখন পুরোপুরি উৎসবমুখর পরিবেশ। সচিবালয়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ে কিন্তু প্রতিমন্ত্রীরা তারা যোগ দিয়েছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারাও তারা উচ্ছ্বসিত। তারা নতুনভাবে এই মন্ত্রীর সাথে এবং প্রতিমন্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় কিন্তু আমাদেরকে ব্যক্ত করেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা 6:30টায় ভাষণ দেবেন তিনি। এক বার্তায় তথ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিটিভির সৌজন্যে ভাষণটি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ, যেখানে তিনি তার কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার মন্ত্রিপরিষদে 49 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এদিকে দুপুর থেকে সচিবালয়ে আসতে শুরু করেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। প্রথম দিন সচিবালয়ে অফিস করতে আসেন মন্ত্রিপরিষদের নবনির্বাচিত সদস্যরা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যরা বলেন, মানুষের প্রতি নিজেদের দায়বদ্ধতা পূরণের সর্বাত্মক চেষ্টা করবেন তারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করার কথাও জানান তারা। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। আমরা আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাল্লাহ। আমরা একত্রে মিলে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক কঠিন দায়িত্ব, বড় দায়িত্ব। দেশটাকে একটা নতুন অবস্থার মধ্যে নিয়ে আসা, আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। আজকে তো কেবল আসলাম, আমরা পরিকল্পনা করছি, আমরা জানি কি কি প্রবলেমগুলি রয়েছে, সেগুলি নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। এটা আমরা পরে জানাতে পারবো যে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলাম। আমরা সকলে মিলে চাই একটি ভবিষ্যতের ভালো একটি বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশটা হবে আমাদের সকলের জন্য বাংলাদেশ। দর্শক, নতুন সরকারের প্রথম কার্যদিবসের খবর জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সচিবালয়ে নতুন মন্ত্রিসভার কর্মযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়েছে। আরও কি তথ্য আছে আপনার হাতে এবং প্রস্তুতির বিষয়ে আরও কি জানেন দর্শকদের জানাবেন? আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গতকাল শপথ নেয়ার পর নতুন সরকার আজকে সচিবালয়ে অফিস করা শুরু করেছেন। ইতিমধ্যে কিন্তু সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি সচিবালয়ে আজকে প্রথম অফিস করেছেন এবং অন্যান্য যেসব মন্ত্রণালয়ের মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকে সকালে অফিস করেছেন এবং গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমার পেছনে যে বিল্ডিংটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভবনটিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়। তিনি এই কার্যালয়টিতেই তিনি আজকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সকাল থেকে মন্ত্রীরা নিজ নিজ কার্যালয়ে প্রবেশ করে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন যে তাদের যেটি মূল লক্ষ্য সেটি হচ্ছে
তারা যে জনগণকে যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদা তারা পালন করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য এবং চ্যালেঞ্জ। এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন তারা বলেছেন যে তাদের নিজ নিজ যে কর্মকাণ্ড সেগুলোকে তারা গতিশীল করবেন এবং কিছু কিছু কর্মকাণ্ড বিতর্কিত হয়েছে সেই বিতর্কিত কর্মকাণ্ডগুলোকে তারা পরিত্যাগ করে যাতে আগামী দিনের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করে যাবেন। এবং বেশ কিছু বিষয়ে নির্বাচনের আগে বিএনপি জনগণকে ওয়াদা দিয়েছিল যে কাজগুলো করার জন্য, সেই কাজগুলো তারা করবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এই বিষয়গুলোর উপর তারা গুরুত্ব দিয়েছেন। এছাড়া পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত তিনি বলেছেন যে পরিবেশটি আসলে শুধুমাত্র বাংলাদেশ নয়, সামগ্রিক অর্থে সারা বিশ্বেই পরিবেশের উন্নয়ন করা দরকার। সেটি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এবং বিএনপির যে মন্ত্রিপরিষদের যে অভিজ্ঞ সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত তিনি বলেছেন যে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠিত করতে যা যা কাজ করা প্রয়োজন তা করবেন এবং যাতে করে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি জানেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনি বলেছেন যে অর্থাৎ জনগণকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা বাস্তবায়ন করাই হবে তাদের মূল চ্যালেঞ্জ। এবং তিনি এটিও বলেছেন যে যেহেতু তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, স্বাভাবিক করতে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভায় এখন জনপ্রতিনিধি নেই, সেই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন তারা দ্রুত শুরু করতে উদ্যোগ নেবেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যা প্রয়োজন, অর্থাৎ দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, নিরাপদে ঘর থেকে বের হয়ে যাতে তারা ঘরে যেতে পারে, সেই জন্য তারা উদ্যোগ নেবেন যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। তবে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেগুলোকে তারা পর্যায়ক্রমে সেগুলোর দিকে ফলো করবেন এবং যাতে এরকম ঘটনা না ঘটে সেই দিকে তারা দৃষ্টি দিবেন। বিগত সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ছিল সেটি যাতে এই সরকারের আমলে না হয় সেটি তারা বলেছেন। তবে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এখানে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকের পর আসলে জানা যাবে তিনি কি বলেছেন। আজকে যেহেতু প্রথম বৈঠক, হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে তিনি কথা বলবেন, তার যে ভিশন সেটি নিয়ে কথা বলবেন, কিংবা তাদের যে এই নতুন মন্ত্রিসভার যে কর্মযজ্ঞ সেটা কিভাবে তারা শুরু করবেন এবং কোন পরিকল্পনা নিয়ে আগাবেন সে বিষয়ে হয়তো মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে কথা বলে পরামর্শ করবেন, একটি দিক নির্দেশনা দেবেন যাতে করে দেশের মানুষ যে লক্ষ্য নিয়ে বিএনপিকে ভোট দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লক্ষ্যে তারা কাজ করেছে, দেশের মানুষের সেই লক্ষ্য যেন তারা বাস্তবায়ন করতে পারেন ধীরে ধীরে পর্যায়ক্রমে, সেই লক্ষ্যে কাজ করার জন্যই হয়তো তিনি দিক নির্দেশনা দেবেন। তবে আমরা এই মিটিং শেষ হওয়ার পর আসলে নির্দিষ্ট করে বলতে পারবো যে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কি বলেছেন এবং কি দিক নির্দেশনা দিয়েছেন। মুন, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে তথ্য। মুন, নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ, শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে নতুন সরকার। নানা প্রতিশ্রুতি আর পরিবর্তনের অঙ্গীকারের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন অধ্যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণ মানুষ কি আশা করছে নতুন সরকারের কাছ থেকে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন আর উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেয়া, এসব প্রত্যাশা নিয়ে শবনম আবুনির রিপোর্ট। দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া শেষে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা স্পষ্ট, প্রথমেই চাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ। গরিব মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে, প্রচুর তো দাম, ওই দাম যদি কমে তাহলে আমরা আশা করি যে একটু শান্তিতে থাকতে পারবো না। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সংস্কারের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে সরকারি হাসপাতালে মানসম্মত সেবা নিশ্চিত করার দাবি তুলেছেন অনেকে। এছাড়া দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়ার দাবি জানান সাধারণ মানুষ। নতুন সরকার নিয়ে আমাদের প্রত্যাশা খুবই ভালো। আশা করি এই সরকার আমাদের দেশের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং দেশের আইন ব্যবস্থার উন্নতি করবে, এটুকুই চাই। নতুন সরকারের প্রত্যাশা কি, আমরা তো বহুত এমনি জ্বালা যন্ত্রণা যাতে না থাকে, চাঁদাবাজ মুক্ত জনয়। আমাদের কাছে তো অনেকে টাকা চায়, এতে চায়, পুলিশে চায়, এতে চায়, টাকা যাতে না চায়। মামলাগুলি যাতে নির্ধারিত আসে, কারণ আমাদের এখন নির্ধারিত মামলা করছে 1000, ডাবল করছে ডিজিটাল, যে 1000-এর মামলা খাইলে 2000, 2000-এর মামলা পরে আসে 4000, 4000-এর পরে আসে 8000। এটা যাতে এই ডিজিটালটা যাতে না থাকে, নির্ধারিত নিয়মের ভিতরে যদি থাকে তা আমাদের জন্য একটু সুবিধা হয়। সাধারণ মানুষের চোখ এখন সরকারের প্রথম 100 দিনের কর্মপরিকল্পনার দিকে। প্রত্যাশা পূরণে কতটা সফল হবে নতুন সরকার সেটি সময়ই বলে দেবে। আমরা আশা করি যে আমাদের নতুন ভবিষ্যৎ সুন্দর হবে,
মানুষ শান্তিতে বসবাস করবে। আমরা তো জনগণ এইটাই চাই। কোন সরকার আসলো এটা তো আমাদের জানার দরকার নাই। আমাদের কি আমরা দেশের জনগণ, আমরা চাই শান্তি। নতুন সরকারের কাছে একটি আবেদন হচ্ছে, তারা যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে এবং চাকরির ক্ষেত্রে কোনো তদবির বা কোনো মানুষ যাতে হয়রানি না হয় সেই জন্য তাদের কাছে আবেদন জানাবো। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি। জামাত আমির বলেন যে জুলাইয়ের কারণে 2026-এ জাতীয় নির্বাচন হয়েছে, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামাত সোচ্চার থাকবে। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সর্বস্তরের আবর্জনা দূর করা হবে। আমরা সুন্দর করে দেই, আপনারা ভালো কাজ করতে পারবেন। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। আমরা পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ চয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশনের সূচনা উপস্থাপন শেষ। সাক্ষ্য গ্রহণ শুরু 25 ফেব্রুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এই বিচারিক কার্যক্রম। এখন এই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী। অপেক্ষার আর মাত্র একটি দিন, আর তাই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 20 ফেব্রুয়ারিতেই পর্দা উঠছে বাঙালির প্রাণের অমর 21-এর বইমেলা। এরই মধ্যে সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো এবার অমর 21 বইমেলা উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততা এবং ত্রয়োদশ নির্বাচন সব মিলিয়ে ভোটের দাবানলে কিছুটা মলিন ভাষার মাস ফেব্রুয়ারি। আর তাই 1 ফেব্রুয়ারিতে চলা পুরনো ঐতিহ্য ভঙ্গ করে অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে 20 ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের অমর 21-এর বইমেলা। এরই মধ্যে মেলা সাজানোর সকল প্রস্তুতি প্রায় শেষের পথে বলে জানান মেলার অবকাঠামো নির্মাণ কাজের শিল্পীরা। আর কাজ শেষ হবে 19 তারিখে। 19 তারিখে রাতে কাজ শেষ করতে হবে। এই আছে 4-5 দিন। এই 4-5 দিনে তো কাজ শেষ হওয়ার কথা না। প্রকাশকরা জানান, যেহেতু বইয়ের প্রতি এদেশের বইপ্রেমীদের একটা ভালোবাসা রয়েছে, সে কারণে বেচা বিক্রির ক্ষেত্রে প্রবাহিত করবে না রোজার মাস। এই মেলাটা পিছিয়ে এখন ফেব্রুয়ারিতেই হচ্ছে। নির্বাচন পরবর্তী সময়
পাশাপাশি রমজান সব মিলায় বলা যায় আমরা একটা দোদুল্যমান অবস্থায় আছি আর কি। হয়তো ঘুরতে আসা শ্রেণীর লোকটা হয়তো কমে যাবে, কিন্তু যারা পাঠক শ্রেণী রয়েছে তারা আমরা আশাবাদী যে আসবে ইনশাল্লাহ মেলায়। আর বাংলা একাডেমির মহাপরিচালক বললেন, এবার নির্দিষ্ট সময়ে 21-এর বইমেলা শুরু না হলেও রোজার মাসে বইমেলা ফিরে পাবে ভিন্ন আমেজ। 1 ফেব্রুয়ারি থেকে মেলার তারিখটা দিতে পারি নাই, তার কারণ হলো আমাদের রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরোপুরি সহায়তা পাওয়া যাবে না মর্মে আমাদেরকে এটা নিষেধ করেছিল। যারা এখন মেলা করবেন না বলছেন, তারা এটা কবে করবেন সেই ব্যাপারেও কিন্তু একটা বিরাট ধোঁয়াশা আছে। তারা বলছেন যে ঈদের পরে মার্চে করবেন, কিন্তু ঈদ হলো 20 মার্চ, আপনাকে করতে হচ্ছে বৈশাখ মাসে। তো বৈশাখ মাসে তো আসলে মেলা হতে পারে না। জানান, সবকিছু ঠিক থাকলে 20 ফেব্রুয়ারি বাঙালির প্রাণের 21-এর গ্রন্থমেলা এই প্রথমবারের মতো উদ্বোধন করবেন জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার আমাদেরকে যদি অন্যরকম কোনো ইনস্ট্রাকশন না দেয়, তাহলে এটা আসলে 20 তারিখ থেকেই করতে হবে। জাগরণের মাস ফেব্রুয়ারি এবার খানিকটা নীরবে এলেও অবশেষে সামগ্রিক বাস্তবতার আলোকে আবারও সরব হয়ে উঠবে বাঙালির প্রাণের অমর 21-এর বইমেলা। তাই প্রকাশকরা বলছেন, বইয়ের প্রতি বাঙালির অগাধ ভালোবাসা রয়েছে, তাই ভাষা শহীদদের স্মরণে আয়োজিত প্রাণের এই মেলা রোজার মাসেও প্রাণে প্রাণ মিলবে লাখো প্রাণের পদচরণায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সৌদি আরবে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, তাই আজ থেকে দেশটিতে শুরু হয়েছে রোজা। একই দিনে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও রোজা শুরু হচ্ছে। সৌদি আরবে মঙ্গলবার সূর্যাস্ত হয় সন্ধ্যা 6টা 41 কয়েক মিনিট পরই চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। জানানো হয়, বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। ফলে দেশটির মুসলিমরা আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খাবেন। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সেই হিসেবে বাংলাদেশের রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার। তবে ঐতিহ্যগতভাবে বাংলাদেশ চাঁদ দেখার উপর ভিত্তি করেই রমজান শুরুর ঘোষণা দেবে। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শ্রেষ্ঠতম ইবাদতের মাস পবিত্র রমজান। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বিধান মেনে এবং তার সন্তুষ্টি লাভের আশায় এই মাস সাওম পালন করেন মুসলমানরা। অথচ প্রতি বছর রমজান এলেই ইফতার তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়াটা দেশে যেন চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও এর ব্যতিক্রম নয়। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্য ও চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। রমজানে বিভিন্ন পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন ও দিশেহারা হয়ে পড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তরা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যে রমজানে রোজাদারদের বিশেষ খাবার বা পছন্দের তালিকায় থাকা খেজুর গত দুদিনের ব্যবধানে প্রকারভেদে দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত। কিছু কিছু দামি খেজুরতে বাইরে গেছে 150 টাকা থেকে 200 টাকা কেজিতে, আর নরমগুলো বাইরে গেছে আপনার 50 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ দাম একটু বেশি। তরমুজ আমাদের কিনে হলো 350 টাকা, আমরা 400 বেশি 450 বেশি। আমরা এখন কি করবো, নিরুপায়, আমরা বাধ্যগত হই বেশি দামে বিক্রি করতে হয়। রমজান উপলক্ষে ফল কিনতে আসছিলাম, কিন্তু আমরা তো মধ্যবিত্ত, আমাদের তো দাম অনেক বেশি, কিনতে পারিনি। রমজান থাকি তো 2-1টা ফল খাবে কিনে, ওটা অসম্ভব। রমজানের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে তা এখন ক্রেতাদের সাধ্যের বাইরে চলে গেছে। সচেতন মানুষের ভাষা ও অসাধু সিন্ডিকেটের ব্যবসায়ীরা রমজানকে সামনে রেখে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে, যা সাধারণ মানুষের ইফতারের আনন্দ কেড়ে নেয়। লেবুর পিস 30 টাকা, রমজান উপলক্ষে একটু দাম বাড়তি আছে। মোরগ হলো 180 টাকা, আল্লাহ হলো 330 টাকা, সোনালী হলো 330। গরু গোস্ত আগে চলছে 750 টাকা, এখন গরু নাই দেখে 150 বিন্দু গরু চলতে আছে 900 টাকা কেজি। বেগুনের কেজি 120, আর টমেটো হইলো 50, মরিচ হইলো 1 হইলো 50 টাকা। আমরা সাধারণ মানুষ কিভাবে কিনতাম, কিভাবে খাইয়াম? নিম্ন আয়ের মানুষের ভোগান্তি এখন চরমে। আয়ের তুলনায় ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে শুধু রোজার খাবারই নয়, জীবন ধারণেও চরম সংকটে পড়েছেন। বাজারের এই অস্থির পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সমুদ্র সৈকতে এক তরুণ ও তরুণীর মরদেহ ভেসে এসেছে। সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জোয়ারের সময় মরদেহ দুটি সৈকতের বালুচরে আটকে থাকতে দেখে
পথচারীরা পুলিশে খবর দেয়। টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তিনি জানান, মরদেহ দুটি দেখে প্রাথমিকভাবে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত বাংলাদেশে অনুপ্রবেশের সময় সমুদ্রপথের ট্রলারডুবিতে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।